বলি, এসব কি শুনছি গো বর্দি, সব সত্যি নাকি? ছোট যা অনিতার প্রশ্নের উত্তরে সুমিত্রার মুখ কালো হয়ে এলো। লজ্জায় অপমানে কারো সামনে দাঁড়াতে পারছেন না, কিন্তু ছেলের অপকর্মের দায় থেকে চাইলেও পার পেতে পারেন না যে। দফায় দফায় একে একে সবাই প্রশ্ন করে, আর তাকে অনিচ্ছা সত্ত্বেও জবাবদিহি করতেই হয়। গত এক সপ্তাহ ধরেই এই প্রশ্নোত্তর পর্ব চলছে আত্মীয় পরিজনের কাছে। অনিতা আবারও জিজ্ঞেস করল, বর্দি, কি হলো, কিছু বলছেন না যে? এবার মুখ খুললেন সুমিত্রা। সবই আমার কপাল বোন, যা শুনেছি তাই। হতভাগার কথা বলতে আমার মাথা কাটা যায়। অনিতা গম্ভীর হয়েই সান্ত্বনা দিয়ে বলল, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। আপনি এ নিয়ে ভেবে কি করবেন? খামোখা শরীর খারাপ করবে। আমার মরণ হলেই বাঁচি অনিতা, ঠাকুর তবুও প্রাণে মারেন না। বাঁচিয়ে রেখেছেন এই বাড়ির মান সম্মান সব শেষ হতে দেখার জন্যে। বলতে বলতেই সুমিত্রার দুচোখ বেয়ে জল নেমে আসে। অনিতা সুমিত্রার ছোট যা, বছর 50-এর কাছাকাছি, পাশাপাশি বাড়ি। পাড়ায় কানা ঘুষো শুনছে বেশ কিছুদিন ধরেই। তেমন সাহস পাচ্ছিল না এতদিন কথাটা তোলার। আজ সকালেই ছাদের ওপর সেই অপরিচিতা নববধূকে দেখে তবে সাহস পেল। এমনিতে দুবাড়ির দু বারান্দায় দুই জায়ে কথাবার্তা হয়, কিন্তু এই সব গোপন কথা জোরে জোরে বলা শোভনীয় নয় বলেই আজ দুপুরের ঘুম বাদ দিয়ে সুমিত্রার কাছে এসেছে অনিতা। সাধারণত বাঙালি ঘরের দুইজন পৌঢ়া একসাথে হলেই কেচ্ছা কীর্তন করে বেড়ায় বলে যারা ভাবেন, তাদের মতের সাথে সুমিত্রা আর অনিতার মিল খুব কম। একে অপরের মনের সুখ দুঃখ ভাগের সঙ্গিনী তারা। কিন্তু গত দুদিন ধরে অনিতার সাথে কথা না হওয়ায় সুমিত্রার মনেও একটা সন্দেহ দানা বেঁধে উঠেছিল। হয়তোবা অনিতাও অন্যদের মতো এই ঘটনাটা জানতে পেরে সমালোচনায় মুখর হয়েছে। মনের কথাটি বলেই ফেললেন, আমি তো ভেবেছিলাম ভাই তুমিও অন্যদের মতো মুখ ফিরিয়ে নিয়েছ, নয়তো 1 সপ্তাহ পার হয়ে এলো, জানতে চাইলে না। অনিতা সস্নেহে বলল, ছি বর্দি, ওরকম ভাবতে নেই। আসলে আমি 3-4 দিন আগেই শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারিনি, তাই এ নিয়ে আপনাকে জিজ্ঞেস করিনি। আজ সকালে ছাদে ওকে দেখতে পেলুম, তাই। আবার চোখ ছাপিয়ে জল এলো সুমিত্রার। মনের কষ্টগুলো যেন অনিতার সামনে বলতে পেলে তিনি শান্তি পাবেন। এত পড়াশোনা করিয়ে ছেলের আমার এমন অধঃপতন। অনিকের তুলনায় শ্রমিক পড়াশোনায় ভালো বলেই তার বাবা অবধি তার ইচ্ছে মতো পড়ালেখা করতে দিয়েছেন। ব্যবসায় ঝোঁক নেই বলেই কখনো তাকে কেউ জোর করেনি। সে ছাত্র পড়াতে চায়, তাই পয়সার চাকরি নিল, এতেও আমরা অমত করিনি। কিন্তু সেই শিক্ষিত ছেলে যে কি করে এমন অলক্ষণে কাজ করে বসল, বলেই আঁচলে চোখের জল মুছলেন সুমিত্রা। বিনা মেঘে বজ্রপাতের মতোই শ্রমিক অনিন্দিতাকে বিয়ে করে ঘরে আনলো হঠাৎই। বাড়ির সবচেয়ে ছোট ছেলে, সবচেয়ে বেশি আদরের। আর কত স্বপ্ন দেখেছিলেন সুমিত্রা, শ্রমিকের বিয়ে করাবেন ঘটা করে। আর সেই কিনা। সুমিত্রার 2 ছেলে, বড় অনেক ব্যবসায়ী, প্রচুর টাকার মালিক। বাবার টাকা সম্পত্তির সদুপযোগে তা 3 গুণ করেছে এখন। ছোট শ্রমিকের দাদার মতো টাকা পয়সা নিয়ে এত মাথা ব্যথা নেই কোনো কালেই। আপন ভোলা উদাসীন ছেলেটার হঠাৎ কি যে ভীমরতি ধরল, একদম কাউকে না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজ, তাও এক বিধবার সাথে। এই নিয়েই সেনবাড়ির শান্তি যেন উড়ে গেছিল। অনিতা বলল, তা ওর নাম কি? কে জানে, আমার কথা বলতেও ঘৃণা হয় অনিতা। এত বড় সর্বনাশ যে করেছে, তার নাম ধাম জেনে কি করব আমি? রাগে দুঃখে কাঁপতে থাকে সুমিত্রার ঠোঁটগুলো। অনিতা সান্ত্বনা দিয়ে বললেন,
কি আর করবেন বর্দি, বিয়ে করে এনেছে যখন তখন হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? ছেলে মানুষ বলেই তো ভুল করেছে, বড় হয়ে সেটা মাপ করে দেওয়াই উচিত। মাপ করে দেব? কি বলছো তুমি? আমার বংশ মর্যাদা বিসর্জন দিয়ে এই গর্হিত অপরাধকে মাপ করে দেব? আর কি করা, বড় যে, বড় হলে কত কিছুই সহ্য করতে হয়। তুমি আমার দুঃখের সময়ে এভাবে ঠাট্টা করো না। আমার বড় কষ্ট হয় ভাবতেই, শ্রমিক কি করে পারল? একবার এ বাড়ির মান সম্মান ঐতিহ্যের কথা মনে পড়ল না তার? ঠাট্টা করছি না বর্দি, সময় বদলেছে, এখনও সব হয়। তাও ভালো, বিয়ে করে এনেছে। এখন তো শুনেছি ছেলেমেয়েরা বিয়ে টিয়ের ধার ধারে না, একসাথে থাকে। শ্রমিক তো তবুও বিয়ে করে এনেছে বর্দি। সুমিত্রা মাথায় হাত দিয়ে বললেন, আরও কত কি শুনব, কলিযুগার কাকে বলে। এমন সময় পিঁড়িতে পায়ের শব্দ শুনে উচ্চকিত হলেন দুজন। পদশব্দ উপরের ঘর থেকে এদিকেই আসছিল। ঘরে ঢুকল শ্রমিক, আর দরজার বাইরে দেওয়াল ঘেঁষে আর একটি প্রাণী, অনিন্দিতা। অনিতাকে দেখা মাত্রই প্রণাম করল শ্রমিক। অনিতা বলে উঠলেন, থাক থাক বাবা, হঠাৎ এভাবে প্রণাম কেন করছিস সমু? শ্রমিক লজ্জিত হয়ে বলল, সবই তো শুনেছ, আশীর্বাদ তো নেওয়া হয়নি। কথাটার তীব্রতা বোধহয় সুমিত্রার বোধশক্তি লোপ করে দিল। হঠাৎই রেগে উঠলেন সুমিত্রা। যে মহান কাজ করেছ, বাপদাদার নাক কেটে এখন আশীর্বাদ নেওয়া হচ্ছে? শ্রমিক সবসময়ের মতোই শান্ত হয়েই বলল, কেন মিছিমিছি কষ্ট পাচ্ছ মা? আমি তো কোনো অন্যায় করিনি। আমি অনিন্দিতাকে বিয়ে করেছি, আইনত সে আমার স্ত্রী, এ বাড়ির ছোট বউ। তোর স্ত্রী হলেও আমার বাড়ির বউ হবে না কখনোই, ভালো করে শুনে রাখ সমু। দৃঢ় কণ্ঠে ঘোষণা করেই ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরের দিকে চলে গেলেন সুমিত্রা। দেওয়ালের আষ্টে পৃষ্ঠে লেপ্টে থাকা অনিন্দিতার দিকে দৃকপাতও করলেন না। অনিতাও বেশ অপ্রস্তুত হয়েই বললেন, আসলে বড়দি এভাবে হুট করেই বিয়ে করে ফেলাটাকে মেনে নিতে পারছেন না। সময় দাও, সব ঠিক হয়ে যাবে বাবা। শ্রমিক নীরবে দেখছিল সব। এরপর একটু ধাতস্থ হয়েই ডাকল, অনিন্দিতা, এদিকে এসো। কোথায়? এসো। এবার ধীরে ধীরে পর্দা সরিয়ে ঘরের ভিতর ঢুকল অনিন্দিতা। অনিতা দেখলেন অনিন্দিতার দিকে। খুব ফর্সা না হলেও বেশ উজ্জ্বল শ্যামবর্ণা, ছিপছিপে শরীর, আর মুখটায় এক অদ্ভুত মায়া আছে। একবার দেখলেই ভালো লেগে যাওয়ার মতো মুখখানা। বাড়ির অপরূপা বড় বউয়ের তুলনায় সাদাসিধে আর সাদামাটা গোছের অনিন্দিতার দিকে তাকিয়েই অনিতা মুগ্ধ হয়ে গেলেন। অনিন্দিতাও ঘরে ঢোকা মাত্র কাকিমার পায়ে প্রণাম করল। অনিতা দু হাতে তার মুখটা মুলে বললেন, ভারী মিষ্টি দেখতে। তা তোমার বাড়িতে কে কে আছেন? কেউ নেই। বলতে বলতেই কথা ভার হয়ে এলো তার। অনিতা অবাক চোখে তাকালেন শ্রমিকের দিকে। শ্রমিক বলল, অনুর মা ছোটবেলাতেই মারা গেছেন, আর বাবা গত হয়েছেন প্রায় 6 মাস। ভাই বোন নেই, তাই। আহারে, মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেল অনিতার। এরপর অল্প সময় সেখানে থেকে বাড়ির দিকে রওনা হলেন। মনে মনে অনিন্দিতার চেহারাটা ভেসে উঠছিল বারবার। বয়স 25 কি 26 হবে হয়তো, অথচ এই বয়সেই সব হারালো। মা, বাবা, এমনকি যার সাথে বিয়ে হয়েছিল তাকেও। অভাগী আর কাকে বলে? সুমিত্রার বড় ছেলে অনিকের বউ রত্না, ধনী ঘরের দুলালি। ছেলে হিসেবে অনেক সোনার মানুষ, স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে। আর সেজন্যেই বিয়ের 7 বছর কেটে যাওয়ার পরও সন্তানাদি না হওয়ায় এ নিয়ে রত্নার সাথে কোনো মতবিরোধ হয়নি। সুমিত্রাও ঈশ্বরের ওপর ভালো মন্দের ভার ছেড়ে দিয়ে বেশ ভালোই ছিলেন। এখনো দেরি হয়নি। কি বা বয়স রত্নার? ভগবান মুখ তুলে চাইবেন।
এই আশায় দিন গুনে যাচ্ছিলেন। আর শ্রমিকের বিয়ে করাবেন, তার সন্তান এই বংশের নাম রাখবে, সেই আশা তো ছিলই। মোটের ওপর সুখের আবহে জীবন চলছিল সেনবাড়িতে। আজীবন বড় হিসেবে বংশ গৌরবকে যথেষ্ট বজায় রেখেছেন। শুধু এ বাড়িতেই নয়, বাবার বাড়িতেও তার কথাই ছিল শেষ কথা। সামাজিক নিয়ম আচার রীতিনীতির কঠোরভাবে পালন করে এসেছেন। তার এই রক্ষণশীল মনোভাব অনেকেই পছন্দ না করলেও আজ অবধি তার মতের বাইরে যায়নি কেউ কখনো। কিন্তু বিধাতা বিরূপ। হঠাৎই বলা নেই কওয়া নেই, শ্রমিক হুট করেই এই কাণ্ড করে বসল। সুখের নীড়ে নেমে এলো দুশ্চিন্তার কালো ছায়া। সুমিত্রার গৌরব লহমায় চূর্ণ বিচূর্ণ করে দিল শ্রমিকের এই দায়িত্বহীন অপকর্ম। রত্না, ও রত্না, শুনছ? এদিকে আসো তো। সুমিত্রার ডাকে ছুটে এলো রত্না। ডাকছেন মা? হাত মুছতে মুছতে জানতে চায় রত্না। বলছি, ওই মেয়েকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছ নাকি? না না, ও এদিকে আসলেও ভেতরে ঢুকতে দিই না, আপনি মানা করেছেন যে, তাই। ও, তা কিছু বলে টলে নাকি? না তো, সাহস পায় না হয়তো। তবে সকাল সকাল রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে রোজ। হয়তো কিছু করতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না মা। রত্নার স্নেহার্দ্র কণ্ঠ শুনে সুমিত্রা কিছুটা বিব্রত বোধ করলেন। রত্না বড় আবেগে চলে। নিজের ছেলেপুলে নেই বলেই হয়তো মমতার অভাব নেই। বছর 35 হবে রত্নার। সুমিত্রার তুলনায় ছেলে মানুষই, কিন্তু বয়োজ্যেষ্ঠ সুমিত্রা এত দিনের আচার আচরণ তো বিসর্জন দিতে পারবেন না আবেগের বশে। বললেন, সাহস না করলেই ভালো। তা ওর খাওয়া দাওয়া? ওর ঘরে দিয়ে আসে হাবুলের মা, ওই ঘরেই খায়। সেই ভালো, এদিকে যেন পা না মারায়, তুমি বলে দিও। তা কথা হয় তোমার সাথে? ওই একটু আধটু। আসলে 1 মাস হতে চলেছে। একা একা এভাবে থাকতে দেখে খারাপ লাগে আমার। বিয়ে যখন হয়েই গেছে তখন। রত্নার কথা মাঝপথেই থেমে গেল শাশুড়ির চোখের দিকে তাকিয়ে। বিয়ে? তুমি কি ভাবো কাগজে সই করা কি বিয়ে বলে? এখন তো এটাই নিয়ম। বৈদিক মতে বিয়ে হলেও এখন কাগজে সই সাবুত করতে হয়। মা, আমি বলি কি, অনুকে আপনি মেনে নিয়ে ওদের ক্ষমা করে দিন। চুপ করো, আজকে বলেছ বলেছ, আর বলো না কখনো। সমু যা করেছে তার ক্ষমা নেই, আর ওই মেয়েকে মেনে নেবার তো প্রশ্নই ওঠে না। সুমিত্রার রুক্ষ কণ্ঠস্বরের রত্না মনের ভেতরটা কেমন যেন করে উঠল। সুমিত্রা বলে চলেছেন, ছোট জাত হতো তাও হয়তো মেনে নিতাম, কিন্তু বিধবা ভাবতেও পারি না। আরেকজনের বউকে বিয়ে করে এনেছে সমু, এর চেয়ে বড় অপরাধ আর নেই। ছি ছি। আরেকজনের বউ নয় মা, আরেকজনের বিধবা ছিল। বিয়ের 6 মাস না যেতেই একটি অ্যাক্সিডেন্টে তার বর মারা যায়। কত বড় দুঃখের ভাবুন। আর এতেও মেয়েটির কি দোষ বলুন? আর সমুর মতো এত বড় মন কয়জনেরই বা থাকে? অকস্মাৎ রত্নার কণ্ঠ আবেগে বন্ধ হয়ে আসে। সুমিত্রা স্তব্ধ হয়ে দেখেন রত্নার দিকে, কিন্তু রত্নার মতো আবেগে বাস্তব ভুলতে পারেন না। তার দুঃখের কথা ভাবব? আমার বংশ মর্যাদা সংস্কার এগুলোর কথা ভাবব না? আর তার দোষ নেই? জেনে শুনে আমার ছেলেকে বশ করেছে। এক স্বামী গত হয়েছে, 1 বছর যেতে না যেতেই। ছি ছি, ভাবতেই ঘৃণা হয়। ওই অলক্ষণে মেয়ের কথা আর মুখেও এনো না, অন্তত আমার সামনে। বলেই তীব্র ঘৃণায় মুখ ঘুরিয়ে বসলেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে রত্না বেরিয়ে যায় ঘর থেকে। এভাবেই প্রায় 2 মাস কেটে গেল, কিন্তু অনিন্দিতাকে মন থেকে গ্রহণ করতে পারল না সেনবাড়ির কেউ। যদিও শান্ত লাবণ্যময়ী অনিন্দিতার প্রতি একটা সহানুভূতির মনোভাব জন্ম নিয়েছে রত্নার মনে। শাশুড়ির অলক্ষ্যে
রত্না তার সাথে মাঝে মাঝে গল্প করতে যায়, খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নেয় অনিন্দিতার জীবন কাহিনী। বড় দুঃখী মেয়ে, আজীবন কষ্ট সয়ে আসছে। বিয়ের 6 মাস না যেতেই এক পথ দুর্ঘটনায় তার জীবনের সব উলটপালট হয়ে যায়। বিধবার কলঙ্ক নিয়ে বাবার ঘরে ফিরে আসে। শ্রমিক যে স্কুলে চাকরি করে সেই স্কুলের প্রাক্তন হেডমাস্টার ছিলেন অনিন্দিতার বাবা। সেই সূত্রে দুজনের পরিচয়। হয়তো মনে মনে দুজনেরই একে অন্যের প্রতি আবেগের জন্ম হয়েছিল, যদিও সামাজিকতার কথা ভেবেই তা প্রকাশ পায়নি। কিন্তু পিতার মৃত্যুর পর একেবারে ভেঙে পড়া অনিন্দিতাকে একা ছাড়তে পারেনি শ্রমিক। সমাজের পরোয়া না করেই বিয়ে করে ঘরে তুলল অনিন্দিতাকে। রত্নার বড় মায়া হয় অনিন্দিতার দিকে তাকালেই, কিন্তু শাশুড়ির অমতে বাড়াবাড়ি করা তার স্বভাব নয়। তাই রত্না তার মতো করে চেষ্টা করে যায় সুমিত্রার মনে অনিন্দিতার জন্যে মমত্ববোধ জাগিয়ে তুলতে। সেদিন সন্ধ্যায় অনিতা এলো এ বাড়িতে। ঘরে ঢুকেই সুমিত্রার দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন বড়দি? সুমিত্রা আক্ষেপের সুরে বললেন, কেমন আর থাকবো বোন, সবই তো জানো, আর ভালো থাকা হবে না গো। ওসব আর ভেবে কি লাভ বড়দি, যা হবার হয়ে গেছে। এখন বড় হিসেবে তাদের মেনে নেওয়াই কর্তব্য। জ্বলে উঠলেন সুমিত্রা। বেশ বুঝতে পারছিলেন সবাই কেমন যেন ওই মেয়েটার প্রতি সহানুভূতিশীল, অথচ সুমিত্রার এত বড় দুঃখ যেন তার তুলনায় কিছুই নয়। তুমিও বলছো অনিতা, আমাকে এত বড় দুঃখ যে দিল তাকে মেনে নিতে হবে? বড় হয়ে ক্ষমা করে দেওয়ার মতো আনন্দের আর কিছু নেই বড়দি, আপনিই তো শিখিয়েছিলেন। সুমিত্রা থমকে গেলেন খানিকক্ষণের জন্যে। এ তো তার কথাই, অথচ নিজেই কেন তার কথায় অটল থাকতে পারছেন না। অনিতা রত্নার দিকে তাকিয়ে বললেন, রত্না, ছোট বৌমা কোথায়? রত্না থতমত খেয়ে বলল, তার ঘরে। এ ঘরে খুব একটা আসে না। ও মা, সে কি কথা? এক পরিবারের সবাই একসাথেই থাকবে, সে তার ঘরে আলাদা থাকবে বুঝি? এটা তো ভালো কথা নয়। বলেই আর চোখে একবার সুমিত্রার দিকে দেখলেন। রত্না কি উত্তর দেবে ভাবছিল, তখনই সুমিত্রা বলে উঠলেন, আমি মানা করেছি এ ঘরে আসতে। কেন বড়দি? আপনি সারা জীবন বলেছেন মানুষ পরিচয়ের বড় আর কোনো পরিচয় নেই, আর আপনি। সত্যি, বিভিন্ন শাস্ত্র পাঠে অভ্যস্ত সুমিত্রা সব সময় ন্যায় আর ধর্মের কথাই বলে এসেছেন। সংসারের যে কোনো সমস্যা তার কাছে ঈশ্বরের পরীক্ষা নেওয়া, আর আজ তিনিই তা বুঝতে নারাজ। অনিতা রত্নাকে আবার বললেন, যাও রত্না, একসাথে চা খাবো, ছোট বৌমাকেও ডেকে আনো। কি বলেন বড়দি, ডেকে আনতে পাঠাই? সুমিত্রা অগত্যা বাধ্য হয়েই সম্মতি জানালেন। মুখে কিছু বললেন না, তবে মানা করলেন না। রত্না বহুদিন পর খুশি খুশি মনে অনিন্দিতাকে ডাকতে গেল। শ্রমিক ঘরেই ছিল, লেখার টেবিলে ব্যস্ত, আর অনিন্দিতা টিভির ভলিউম কমিয়ে কি দেখছিল সেই জানে। রত্নাকে দেখেই ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায় অনিন্দিতা। রত্না হাসি মুখে বলে, বসার ঘরে চলো, ও বাড়ির কাকিমা এসেছেন, চা খাবো সবাই মিলে, চলো। অনিন্দিতা যেতে অনিচ্ছা প্রকাশ করলেও শ্রমিকের একান্ত ইচ্ছেতেই শেষ অবধি যেতে হলো তাকে। ভয়ে ভয়ে বসবার ঘরে গিয়ে এক কোণে দাঁড়ালো সে। ঘরে সোফায় সুমিত্রা আর অনিতা। সুমিত্রা দেখা মাত্রই ঘুরে বসলেন, কিন্তু অনিতা হাসি মুখে ডেকে বললেন, এই তো, কোথায় ছিলে গো, এসে অবধি খোঁজ করছি। অনিন্দিতা খুব মৃদুস্বরে বলে, ঘরে ছিলাম। বুঝেছি, কিন্তু সব সময় ঘরে বসে থাকলে হয়? বুড়ো শাশুড়ির কাছেও তো বসতে হয় বৌমা, মন ভালো লাগবে তারও, তোমারও। অনিন্দিতার বুকটা কেমন করে উঠল। সেও তো তাই চায়, কিন্তু তার জীবনের সেই কালো অধ্যায়টা কখনোই তার পিছু ছাড়ে না।
আর তাই সুমিত্রার এত ঘৃণা তার প্রতি। সে চুপ করে থাকল। হয়তোবা সুমিত্রার কানে তার শব্দটাও বিষের মতো লাগবে, তাই। ততক্ষণে শমিকও এসে গেছে। লজ্জাবনত অনিন্দিতার দুচোখ বারবার ঝাপসা হয়ে আসছিল। এ বাড়িতে আসার 2 মাস বাদে এ ঘরে বসে সে সবার সাথে চা খাচ্ছে। খাওয়ার চেয়ে আনন্দটাই ছিল বেশি। সময় তাকে কম কষ্ট দেয়নি, কিন্তু শমিকের মহত্ব, ভালোবাসা তাকে সমস্ত না পাওয়ার বেদনা দূর করে দিয়েছিল। অথচ সেই ব্যক্তি নিজের মায়ের কাছে অবাঞ্ছিতের মতোই। তবুও শমিকের মনে এ নিয়ে কষ্ট নেই। সব সময় বলে, আমার মা খুব ভালো মনের মানুষ, তিনি আমাদের ক্ষমা করে দেবেন। দেখো, অনিন্দিতার একটাই দুঃখ, মা ছেলের দূরত্ব আজ তার কারণেই। একটা অপরাধবোধে ভুগতে থাকে সে। আজকেও দেখতে পেল সুমিত্রার ছেলের বা তার সাথে কথা বলেনি, শুধু অনিতার কথার সাথে প্রয়োজনে হুঁ হ্যাঁ করছিলেন মাত্র। যাই হোক, এই ঘটনায় দেখা গেল এরপর মাঝে মাঝে অনিন্দিতা এ ঘরে ঢোকে, কখনো বা ঘর ঝাড় দিতে, কখনো বিছানার চাদর বদলে দিতে। যদিও হাবুলের মাই সব কাজ করে, তবুও সুমিত্রার কাজগুলো স্বেচ্ছায় করতে চায় অনিন্দিতা। রত্না অনিন্দিতার মনের ভাব বুঝেই বাধা দেয় না। সুমিত্রা চরম বিরক্ত হলেও মায়ের মন একদিন না একদিন ঠিক গলবে, এই আশায় রত্নাই শাশুড়ি টুকটাক কাজের ভার অনিন্দিতার হাতে তুলে দেয়। সুমিত্রা বিরক্ত হলেও লক্ষ্য করেন বেশ পরিপাটি কাজ অনিন্দিতার। তাছাড়া বেশ শিক্ষিতা, তাও শুনেছিলেন। এই তো সেদিন সুমিত্রা বাড়ির ট্যাক্সের কাগজটা তুলে রাখতে ভুলে গেছিলেন, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ঘর ঝাড় দিতে এসে অনিন্দিতা কাগজখানা জপমালা নিয়ে ব্যস্ত সুমিত্রার সামনে রেখে বলেছিল, জরুরি কাগজ মা, এখানে রেখে গেলাম। সুমিত্রার গা রিরি করে ওঠে ওই মেয়েটার মুখে মা ডাক শুনে, কিন্তু মানা করতে গেলেও কথা বলতে হয়, তাই তাকে সরাসরি মানা করতে গেলেন না। এভাবেই চলছিল স্বাধিকার অর্জনের লড়াই। তবে এখানে অনিন্দিতা একা নয়, তার সাথে আছে রত্না, আর পরোক্ষে ছিলেন অনিতা। আরেকজনও এ বাড়িতে ভগবানের দূত হয়েই এসেছিল কয়েকদিন বাদেই। চারিদিকে প্রতি বছরের মতোই দুর্গাপূজার তোড়জোড় শুরু হয়েছে। দিন 10 বাদেই ষষ্ঠী, মায়ের পুজোর শুভারম্ভ। সেনবাড়িতেও দুর্গাপূজায় বছরে একবার সবাই একসাথে মিলিত হয়। বেশ আনন্দের সাথে এই কটা দিনের অপেক্ষা করেন সুমিত্রা। কিন্তু এবছর এক আতঙ্ক গ্রাস করছে তাকে। সবাই আসবে মানেই 100 মুখের 100 কথা। এ যাবৎ সবাইকে উপদেশ দিয়ে এসেছেন, এবার অন্যদের নানা উপদেশ মাথা পেতে শুনতে হবে। এই ভেবে ভেবে সারা রাত বিনিদ্র কাটাচ্ছেন। কাউকে যে বলবেন সে উপায়ও নেই। অনিতাও ওই মেয়ের পক্ষে কথা বলে, রত্নাও তাই। তার মনের যন্ত্রণা কেউ বোঝে না। এবছর পুজোর কথা বলতেই অনিককে নিষেধ করে দিলেন, এবার পুজো হবে না, মায়ের পুজোর সমস্ত খরচ মন্দিরে দিয়ে আয় অনিক। মায়ের মুখের ওপর কখনো কেউ কিছু বলে না, অনিক শমিক কেউই, কারণ মা বলে দিয়েছেন মানে সে আর হবার নয়। হয়তো এ কারণেই শমিক না জানিয়েই। যাই হোক, ষষ্ঠীর দিন খুব সকালেই এলো সুমিত্রার বোন অপর্ণা। অন্য শহরে তার বাড়ি, সুতরাং ওই দুর্গাপূজা উপলক্ষেই দেখা হয়। এত সব ঘটনা সে কিছুই জানত না, তাই নিমন্ত্রণ না পেলেও প্রতি বছরের মতোই নির্দ্বিধায় চলে এসেছে দিন 7 ছুটি নিয়ে। অপর্ণা চাকরি করে, 40-42 কাছাকাছি বয়স, শিক্ষিতা, আধুনিকা আর স্পষ্টবাদী। অন্যদিকে সুমিত্রা রক্ষণশীলতায় বিশ্বাসী। অনেক সময়ই সুমিত্রার সাথে তার মতে মিলে না, মন কষাকষি হলেও বোন বলে কথা। বছর না ঘুরতেই আসার জন্যে মন উতলা হয়ে ওঠে তার। ফোনেও মাঝে মাঝে কথা হয়, কিন্তু লজ্জায়
এই ঘটনার কথা চেপে গেছেন সুমিত্রা। কথায় বলে নদীতে নদীতে দেখা হয়, কিন্তু বিয়ের পর বোনের সাথে বোনের দেখা হয় না। সুমিত্রা ভাবেন দেখা না হলেই ভালো ছিল। যা মুখ অপর্ণার, হয়তো সুমিত্রার ছেলের এই অপকর্মের জন্যে সবার সামনেই যাচ্ছে তাই বলে বসবে। কিন্তু এসে যখন পড়েছে, কি আর করা। বিকেলে খাওয়া দাওয়ার পাট চুকে গেলে দুই বোন একসাথে কথা বলতে বসলেন। সমস্ত ঘটনা সবিস্তারে বলে সুমিত্রার চোখের জল মুছলেন। স্তব্ধ অপর্ণা সুমিত্রার দিকে তাকিয়ে ভাবেন, এই সুমিত্রাই অসবর্ণ বিয়েতে প্রবল আপত্তি জানিয়ে অপর্ণার ভালোবাসাকে পরিণতির দিকে যেতে দেয়নি। বাড়ির বড় মেয়ের কথার মর্যাদা রেখেই সবর্ণে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুখও বছর তিনেকের বেশি স্থায়ী হল না। সব শুনে কিছুক্ষণ নীরবতার পর অপর্ণা জিজ্ঞেস করল, এত কিছু হয়ে গেল, আমাকে তো বলনি দিদি। কি বলবো, এও কি বলার কথা? আর তুই নিজেই কত সমস্যায় থাকিস, অফিস, বাড়ির নানা ঝামেলা, এর ওপর এসব বলে আরও দুশ্চিন্তা বাড়াই আর কি। অপর্ণা তীক্ষ্ণ হাসিতে বলে উঠল, হ্যাঁ, আমার কথা এত ভাবো কবে থেকে দিদি? সুমিত্রা জানেন অপর্ণা এবার যা বলবে তা শ্রুতিমধুর হবে না, তবুও উত্তর না দিয়ে পারলেন না। বললেন, আমি ভাবি না তোর কথা, শত হলেও মায়ের পেটের বোন। তা অবশ্য ঠিক বলেছ, মায়ের পেটের বোন বলেই তো। তা নতুন বৌমাটিকে ডাকো না, দেখি কেমন মেয়ে, যে তোমার অমন শিক্ষিত ছেলে মুগ্ধ হয়ে গেল। কথার সুরেই তীব্র বিদ্রূপ বুঝতে পারলেন সুমিত্রা। বললেন, সে দেখে আর কি করবি, নিয়ে যখন এসেছে ফেলতে তো পারি নে, আর অন্যের বিধবাকে বউ করে ঘরে তুলতেও পারি নে। সুমিত্রা অসহায়ের মতো বলে ওঠেন। অপর্ণা নাছোড়বান্দা রত্নাকে ডেকে বলল, রত্না, নতুন বউকে আসতে বলো, একটু কথা বলি, ডাকো। অনিন্দিতাকে দেখেই অকারণ মুগ্ধতায় ভরে গেল অপর্ণার অন্তঃকরণ। তার মধ্যে কি যেন একটা ছিল, অতি পরিচিত। সস্নেহে কাছে বসিয়ে বলল অপর্ণা, পড়াশোনা কত দূর করেছ? বিএ অনার্স করেছি, এরপর আর পড়া হয়ে ওঠেনি। সে কি, কেন? প্রশ্নটা হয়তো ঠিক হলো না তার। অনিন্দিতাকে দেখে বুঝতে পারল অপর্ণা, তাই অবস্থা বুঝেই কথার মোড় ঘুরিয়ে বললেন, এখনো পড়তে পারো, আমি শ্রমিককে বলবো না হয়, মাস্টার্সটা করে নাও, কি ইচ্ছে আছে তো? অনিন্দিতা শাশুড়ির মুখ দেখেই বুঝতে পারে তার বিরক্তি, তাই এ প্রসঙ্গে কিছু বলে না। সুমিত্রা মনে মনে বিরক্ত হলেন বোনের কথাবার্তা শুনে। এমনিতেই মুখ দেখানো দায়, এর উপর পড়তে বাইরে বেরোলে পাড়ায় সমালোচনার ঝড় বইবে। এদিকে অনিন্দিতার সামনে বোনকে কিছু বলার সাহস হলো না তার। কি থেকে আবার কি বলে বসবে, বলা তো যায় না, তাই চুপ থাকাই সঙ্গত। অনিন্দিতার সাথে কিছু কথাবার্তার পরে অপর্ণা বলল, ভারী মিষ্টি মেয়ে, কি বলো দিদি, ঠিক না? সুমিত্রা উত্তর দিলেন না। অনিন্দিতা চুপচাপ চলে যেতেই অপর্ণা বলে উঠল, ওরকম গাল ফুলিয়ে রেখেছ কেন? ওর সাথে কথা বলো না বুঝি? তুই বুঝতে পারছিস না, এত সব কাণ্ডের পরে ওই মেয়ের সাথে কথা বলবো আমি? শ্রমিকের সাথেও কথা বলো না? এবার একটু আমতা আমতা করে বললেন সুমিত্রা, ওই বিশেষ দরকার হলে, পেটের ছেলে ফেলতে পারি না বলেই তো জ্বালা আমার। হো, আচ্ছা, পেটের ছেলে বলে কথা বলো, আর অন্যের মেয়ে বলেই যত দোষ নন্দঘোষ, বলেই হেসে ওঠে অপর্ণা। সুমিত্রা জানেন এই বোনটাকে, এই সুযোগে কথা শোনাবার একটু সুযোগও হাতছাড়া করার পাত্রী নয়। পুজো বুঝি তাই হলো না দিদি? অপর্ণা জানতে চাইলে বললেন, তুই এসবের পরেও পুজো করব ভেবেছিস? লোকজন আসবে, নানান কথা বলবে, মুখ দেখাতে পারবো? তোমার ওই হতচ্ছাড়া ছেলের কথাই তো বলতো, তাতে কি এমন আসতে যেত?
আর বাড়ি তোমার। তোমার বাড়ি এসে কথা শোনাতে পারে হ্যাঁ এমন সাহস আছে কার? এবার সুমিত্রা বলে ওঠেন, সাহস কার কম? এই তো তুই যেমন শোনাচ্ছিস তেমনি সবাই কথা শোনাতো। তীব্র ঝাঁজের সাথে বলেই ফেললেন কথাটা। অপর্ণা গম্ভীর হয়েই বলল, আমি কবে কথা শোনালাম দিদি? স্পষ্ট কথা বলি তাই এমন ভাবো তুমি। তোমার ভুল ধারণা। এসে ওই মেয়ের কথা শোনা অবধি তোর এত উৎসাহ কেন আমি বুঝি না। বাগে পেয়েছ সবাই, শোনাও, কথা শোনাও। আমারও কপাল দোষে শুনে যেতে হবে, কি আর করব। বলতে বলতেই চোখে জল এলো আবার। অপর্ণা বলল, ভুল ভাবছ দিদি। কথা শোনাবার অধিকার আমার নেই, কারোরই নেই। শ্রমিক শিক্ষিত, বুদ্ধিমান, যা করেছে বুঝেই করেছে। আর এ নিয়ে কথা শোনাবার অধিকার আমার যেমন নেই তোমারও তেমন নেই। হতভম্ব হয়ে বলেন সুমিত্রা, আমি কথা শোনাবো কাকে? কি বলছিস উল্টোপাল্টা? এই যে আক্ষেপ করে সদা সর্বদা ওই বেচারিকে মনে করিয়ে দিচ্ছ সে বিধবা ছিল, ছেলেকে মনে করিয়ে দিচ্ছ সে অসামাজিক কিছু করে ফেলেছে, যাতে কোনো অপরাধ নেই, সেই কাজের জন্যই শাস্তি দিচ্ছ। সুমিত্রা আবার ভাষা হারালেন। অপর্ণা দেওয়ালে টাঙানো ছবিটার দিকে দেখিয়ে বলল, জীবনভর মহামানবদের ছবি ঘরে ঘরে ঝোলানো থাকলেই সমাজ পরিবর্তন হবে না। তারা কি বলে গেছেন তা যদি আমরা পালন করতে না পারি। অপর্ণা বলেই চলেছে, শ্রমিকের মতো মানুষ যদি সবকটা বাঙালির ঘরে জন্মায়, মেয়েগুলোর ভাগ্যটাই বদলে যাবে। আর তুমি ভাবছ লোকে কথা শোনাবে? অদ্ভুত। কত বড় গৌরব তোমার বলো তো দিদি। কজন মায়ের ছেলে এত বড় মন নিয়ে জন্মায়। বিদ্যাসাগরের ছবিতে মালা সবাই পরায়, বইয়ে পড়ে, কিন্তু তার দেখানো পথ নিজের জীবনে মেনে চলে কজন? সুমিত্রা দেওয়ালের গায়ে টাঙানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটার দিকে অবাক চোখে তাকালেন। এতদিন তার চোখে পড়ল না কেন ছবিটা? অথচ সেই বহু বছর আগে তার একান্ত আগ্রহেই তার স্বামী নিলামে কিনেছিলেন ওই বহুমূল্য ছবিটা। অপর্ণা বলে উঠল, আমার কথা মনে আছে দিদি? জাতের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে তোমরা সবাই পায়ে পিষে ফেলেছিলে। সুমিত্রা জানতেন এ কথা উঠবেই। বললেন, হ্যাঁ হ্যাঁ বল বল, এই সুযোগে কথা শোনাতে ছাড়িস নে, বলে ফেল। কথা শুনিও কি আর হারানো দিনগুলো ফিরে পাবো দিদি? বিয়ে দিয়েছিলে বড় ঘর দেখে, কিন্তু সুখ সইল আমার। ক্যান্সার তাকে তার বেহিসাবি জীবন থেকে মুক্তি দিল। তখন আমার বয়স কত ছিল দিদি? সুমিত্রা স্তব্ধ হয়ে শুনে যাচ্ছিলেন। অপর্ণা বলেই চলেছে, আমিও তো অনিন্দিতার বয়সী ছিলাম, তাই না দিদি? মনে পড়ে? এরপর মৃত স্বামীর চাকরিটা পেতেই তোমরা আমার জীবন নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলে। বৃদ্ধ শাশুড়ির সেবা, দুধের বাচ্চাটার যত্ন, দেবর ননদের পড়াশোনা, বিয়ে দেওয়া, সব কিছুর ভার আমার মাথায় চাপিয়ে চলে এসেছিলে দিদি। কণ্ঠস্বর ভারী হয়ে উঠল অপর্ণার। একবার একটি বারের জন্যে আমি কি চাই জানতেও চাওনি। সমাজ, আচার, অনুষ্ঠান, রীতিনীতির বাইরেও একটা বস্তু থাকে, মন। অথচ তার কথাটাই ভাবল না কেউ। মরতে চেয়েছিলাম, তাও ছেলেটার জন্যে পারলাম না। এসব কথা এখন তোর মুখে মানায় না অপু, তোর ছেলে বড় হচ্ছে। গম্ভীর হয়ে বলে উঠলেন সুমিত্রা। ছেলের মুখ চেয়েই তো বেঁচে আছি দিদি, কিন্তু একবার ভাবো তো অনিন্দিতার কি আছে? কার মুখ দেখে বাঁচবে ও? কে আছে? শ্রমিকের দিকে তাকিয়ে সে যদি বেঁচে থাকতে চায়, কেন তুমি মেনে নিতে পারছো না? সুমিত্রা অবাক চোখে তাকালেন অপর্ণার দিকে। কখনো তার মনের কথা এভাবে বলেনি সে, আর সুমিত্রা শুনতেও চাননি কোনোদিনও। আজ মনে হলো অপর্ণার প্রতি বিরাট অন্যায় করেছেন তিনি। অপর্ণার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গিয়ে হয়তোবা তাকে চরম সর্বনাশের দিকে
অজান্তেই ঠেলে দিয়েছিলেন তিনি। এই একই অপরাধ কি আবারও করে চলেছেন? কেমন যেন অপরাধ বোধের গ্লানিতে বুক ভারী হয়ে উঠল তার। বোকার মতোই বলে উঠলেন, তোর সাথে বোধহয় বড় অন্যায় করে ফেলেছি অপু। অপর্ণা হঠাৎই স্বভাব বিরুদ্ধভাবেই সুমিত্রার একটা হাত ধরে অনুনয়ের সুরে বলে উঠল, পারো না দিদি সেই ভুলের সংশোধন করে নিতে? তাও কি সম্ভব? হতবাক হয়ে বলেন সুমিত্রা। অনিন্দিতাকে সসম্মানে এ বাড়ির বউ হিসেবে বরণ করে নিলেই আমার সমস্ত অভিমান, সমস্ত দুঃখ, সব না পাওয়ার বেদনা দূর হয়ে যাবে দিদি। মনে করব আমার আমিটাই অনিন্দিতার মধ্য দিয়ে সুখ খুঁজে পেল। অঝরে কেঁদে ফেলল অপর্ণা। বড় আশা নিয়ে তাকালো দিদির মুখের দিকে। হাতখানা আস্তে আস্তে ছাড়িয়ে উঠে দাঁড়ালেন সুমিত্রা। অপর্ণা অসহায়ের মতোই তাকিয়ে দেখে সুমিত্রার চলে যাওয়ার দিকে। সুমিত্রা দরজা থেকে বেরিয়ে বারান্দায় গিয়েই হাঁক পাড়লেন, বলছি ও অনিতা, শুনছ? অনিতা! ডাকটা এত জোরেই ছিল যে রত্না ঘর থেকে বেরিয়ে এলো। অনিন্দিতাও এলো, তবে সে খানিকটা দূর থেকেই দেখছিল। ও বাড়িতে বারান্দায় অনিতা হন্তদন্ত হয়ে এসে বলল, কি হয়েছে দিদি, কিছু বলছিলেন? হ্যাঁ গো, একটু এসো তো এ বাড়িতে, পরামর্শ করব। অবাক হয়ে বলে অনিতা, কিসের গো দিদি? সমীরের বউকে বরণ করা হয়নি যে, দেখতে দেখতে 3 মাস কেটে গেল, একটা ব্যবস্থা করতে হবে যে। এরপর রত্নার দিকে ফিরে বললেন, রত্না, এ বাড়ির ছোট বউয়ের বরণডালা সাজানোর ভার তোমার। অনিন্দিতার দুচোখ সুমিত্রার মধ্যে যেন হারিয়ে যাওয়া মায়ের মূর্তি দেখতে পেল। মন্ত্রমুগ্ধের মতো সুমিত্রার পা জড়িয়ে ধরে মা ডেকে উঠতেই সুমিত্রাও এই প্রথম সস্নেহে বুকে টেনে নিলেন অনিন্দিতাকে। শমিকের বিয়ের ঘটনাটায় আজ সুমিত্রার বুক গর্বে ভরে উঠল। সত্যিই তো, কজন মায়ের সন্তানের মন এত বড়, এত উদার হয়। আশেপাশের বাড়িঘরে সন্ধেবেলার মঙ্গল শাঁখ বেজে উঠল অজান্তেই। রত্নার অনিন্দিতাই শুধু নয়, ও বাড়িতেও আবেগাপ্লুত হল অনিতা। আর এ বাড়ির ভেতর ঘরে আনন্দাশ্রুতে ভিজে যাচ্ছিল অপর্ণার দুচোখ। কলমে হৈমন্তী বণিক, পাঠে আমি সুদীপ্তা। আপনাদের এই গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি লেখা এবং পাঠ উভয়ই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন গল্পের জন্য নোটিফিকেশান আপনাদের সামনে আগে পৌঁছয়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ফেসবুক পেজ সুদীপ্তা স্বপ্নপূরণ চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।